প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। স্বাগত আপনাকে। ধন্যবাদ। নভেম্বর মাস মানে অন্যান্য সময়ে অন্যান্য বছরগুলোতে যেটা হয় বা হয়ে আসে যে একটু একটু করে শীতের প্রকোপ, শীত শীত অনুভব, কুয়াশা, তো এবার বোধ করি একটু একটু আগাম মানে শীতের আগমনে একটু মনে হয় দেরি হচ্ছে নাকি আপনার মনে হয়? এবারের বর্ষাও তো আপনি দেখেন যে বর্ষা পার হয়ে যাওয়ার পরে মানে 6 ঋতুর দেশ বাংলাদেশ, আবহাওয়ায় প্রকৃতিগত মানে গুণগত অনেক পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, পৃথিবীর উষ্ণায়নের ফলেই কিন্তু এই উল্টাপাল্টা ব্যাপারগুলি হচ্ছে। দেখা যাক পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, নির্বাচনকালে ডিসি পদে যোগ্য কর্মকর্তা পাওয়া কঠিন হচ্ছে। দৈনিক কালের কণ্ঠ, জুলাই সনদে অনৈক্য, সর্বোচ্চ ধৈর্যের পক্ষে বিএনপি, 14 মাসে বিচার বহির্ভূত 40 হত্যা। দৈনিক যুগান্তর, আর্থিক ব্যবস্থাপনা নাজুক, চলতি ব্যয় মেটাতেও ঋণ, তীব্র আর্থিক সংকটে সরকার। দৈনিক সমকাল, খুলনায় বেপরোয়া হুমা বাহিনী, রাজনৈতিক সমঝোতার চেষ্টা করছে সরকার, জুলাই সনদ বাস্তবায়ন। বাংলাদেশ প্রতিদিন, সরকারের বিরুদ্ধে সবাই, মানব পাচারের রুট নেপাল। মানব জমিন, অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা 40, আলোচনার টেবিলেই সমাধান চায় বিএনপি, ছেঁড়া ও ময়লা নোটে বাজার সয়লাভ। খবরের কাগজ, পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা, আলোচনা সভায় ফখরুল, সরকার ও কমিশন বিশ্বাসঘাতকতা করেছে। দৈনিক সময়ের আলো, জট কাটাতে ফের সংলাপ, হাসিনা সহ পলাতক 261 জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি। কালবেলার শিরোনাম, আলোচনার দরজা খোলা রাখছে বিএনপি, ওমরা ভিসার মেয়াদ কমিয়ে 1 মাস করল সৌদি আরব। আমার দেশ, নোয়াখালীতে শফিকুল আলম, নির্বাচন 15 ফেব্রুয়ারির আগে এটা কেউ ঠেকাতে পারবে না। ইনকিলাবের শিরোনাম, নির্বাচনের আগে অর্থনৈতিক দুর্যোগে দেশ। দৈনিক দিনকাল, বাড়ছে অজ্ঞাতনামা লাশ আর কারা হেফাজতে মৃত্যু। দৈনিক করতোয়া, শীতের আগাম সবজিতে স্বস্তি, ডিম মুরগিরও দাম কমেছে। রূপালী বাংলাদেশ, বিএনপির প্রার্থী প্রায় চূড়ান্ত, চলতি মাসে উত্তপ্ত হতে পারে রাজনীতির মাঠ। রাজনীতির মাঠ উত্তপ্ত হতে পারে, এটা একটু বোঝা যাচ্ছে, কিন্তু ঘটনা যেটা দাঁড়াচ্ছে যে নির্বাচন বলছেন সরকার ফেব্রুয়ারিতেই হবে, এবং শফিকুল আলমের বক্তব্য তো অনেকটাই গুরুত্বপূর্ণ মনে হয় যে তিনি বলেছেন 15 ফেব্রুয়ারির আগে এটা কেউ ঠেকাতে পারবে না নির্বাচন। কিন্তু দুটি দল যে বাহাসের মধ্যে আছে, সরকার ও ঐক্যমত্য কমিশন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে, বিএনপি অন্যায়ভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করছে জামাত বলছে। তাহলে দুই দলের আবার এনসিপিও তো প্রতীক নিয়ে এখনো সমস্যার সমাধান হয়নি, হবে আশা করা যাচ্ছে। শাপলাকলি এসছে এবং এটা ইলেকশন কমিশন বলেছে যে এটা আবার রিভিউ করারও সুযোগ আছে। মানে আমরা দেখছি যে সবকিছুই হচ্ছে, একটু পানিটা ঘোলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো অনৈক্য কমিশনের নাম দিয়েছে অনেককে, ঐক্যমত্য কমিশন, কিন্তু তারা যেটা করেছে সেটা তো একটা জালিয়াতি করেছে, কারণ তারা যেখানে স্বাক্ষর করা হয়েছিল সেটা পাতা উল্টে দিয়ে এসেছে বলে অভিযোগ। এইটা একটা জাতীয় পর্যায়ের, এটা তো গ্রহণযোগ্য না, কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা সরকারের সমস্ত ভাবমূর্তিকে ধূলিসাৎ করেছে, দুঃখজনক, খুবই অসম্মানজনক। এখন আমি বারবার যেটা আশঙ্কা প্রকাশ করি, আমি বলেছি বহুবার টকশোতে, যে এরা সসম্মানে প্রস্থান করতে পারবে কিনা এই সংশয়টা কিন্তু আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে। কারো কারো বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ উঠছে, স্বজনপ্রীতির এবং অন্যায় সুযোগ সুবিধা নেওয়ার সীমাহীন। এবং আপনি বললেন, একটা শিরোনামে পড়লেন যে বিচার বহির্ভূত হত্যা হয়েছে, তাহলে কিসের আমাদের পরিবর্তনটা হলো? এগুলি কিন্তু সব মিলিয়ে কিন্তু অমঙ্গল সূচক। আমরা এটা চাই না, জনগণ এটা চায় না, এই কারণে কিন্তু মানুষ রক্ত দেয়নি। জুলাইয়ের আন্দোলন কিন্তু এই কারণে হয়নি। আমরা সেটা থেকে অনেকখানি বিচ্যুত হয়ে যাচ্ছি, এটা খুবই দুঃখজনক। এখনো সময় আছে, তারা সঠিক পথে যেন ফিরে আসে, এটাই আমাদের প্রত্যাশা। না, কিন্তু এই যে জামায়াত এবং বিএনপির দুই দলের যে মুখোমুখি একটা অবস্থান, মানে খুব বৈপরীত্য, যেটা যেমন বিএনপি অন্যায়ভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করছে, যেটা সরকারের বলবার কথা, সেটা জামায়াত বলছে বিএনপির বিরুদ্ধে।
এই দোষারোপের যে একটা সংস্কৃতি গড়ে উঠছে সেটাও তো দুঃখজনক, তাই না? আমরা চাইবো যে একটা সুস্থতা থাকবে, পরস্পরের শ্রদ্ধাশীলতা থাকবে, আস্থার একটা সংকট দেখা যাচ্ছে সেটা যেন না থাকে। আমরা তাইলে কি গুণগত পরিবর্তনটা হলো রাজনীতিতে, তাই না? আগের মতোই যদি প্রতিহিংসা কিংবা দোষারোপ, তারপরে একে অন্যকে কোণঠাসা করার জন্য যে ন্যাক্কারজনক চেষ্টা, এবং অনেক সময় আমরা দেখছি ভাষা পর্যন্ত অশ্লীল পর্যায়ে চলে যাচ্ছে, সেগুলি তো দুঃখজনক এবং মানুষ এটা পছন্দ করছে না। তাহলে কিসের পরিবর্তনটাই হলো, এই প্রশ্নটা এখন কিন্তু মৌলিক হয়ে উঠছে দিন দিন। তো মানুষ চায় যে একটু শান্তি শৃঙ্খলা, একটু শান্তিতে ভোটটা দেওয়া, বেশি চাওয়া পাওয়া তো কিছু নাই আসলে, তাই না? একটু দুবেলা দুমুঠো খাওয়ার নিশ্চয়তা, একটু শিক্ষার নিশ্চয়তা, স্বাস্থ্যের নিশ্চয়তা। কিন্তু আপনি শফিকুল আলমের যে বক্তব্য, উনি যেটা বললেন যে গণভোট নিয়ে সিদ্ধান্ত যাই হোক, নির্বাচন 15 ফেব্রুয়ারির আগে। সেখানেও সরকার একটা হয়তো এখানে যদি একটা প্রজ্ঞার পরিচয় দেয়, সবাইকে রক্ষা করে, এখন সরকার বলটা সরকারের কোর্টে, তাই না? এখন এমনও হতে পারে যে গণভোটের দিনই নির্বাচন একই দিনে হবে, কারণ আলাদা আলাদা করলে তো আপনার রাষ্ট্রের অনেকগুলো ক্ষতি, অনেক অর্থবল, অর্থ, সময়, জনবল, রাষ্ট্রীয় মানে স্বাভাবিক রুটিন কার্যক্রম ব্যাহত হবে। একটা ইলেকশন তো একদিনে হয় না। এটা কি জামায়াত বা এনসিপি এটা মনে করছে না? হ্যাঁ, এটা মানে রাষ্ট্রের অর্থ কোনো ব্যাপার না, এটা তো তারা বলছে যে আগে হইলে এটা ভালো হয়ে যাবে, এবং এটা কিন্তু বলেছিল গতকালের মধ্যে ঘোষণা দিতে হবে। এইরকম এগুলি তো এইরকম টাইম ফ্রেম দেওয়াটা তো ঠিক নয় আসলে, তো একটা স্পেস রাখতে হবে তো, তাই না? আপনি চাপ দেবেন কিন্তু সেটার মধ্যে একটা যৌক্তিকতা থাকবে। তো বিএনপি, আপনি আরেকটা আমাদের কালেকণ্ঠে আমরা বলেছি যে সর্বোচ্চ ধৈর্যের পক্ষে বিএনপি। এটা একটা ট্র্যাপ, বিএনপিকে উস্কানি দিয়ে একটা আন্দোলনের মধ্যে নিয়ে যাওয়া, একটা কেওয়াস তৈরি হলে কিন্তু শত্রুপক্ষ যারা পতিত স্বৈরাচার তারা কিন্তু সুযোগটা পেয়ে যাবে। বিএনপি অনেক পর খেয়ে কিন্তু অনেক ম্যাচিওর রাজনৈতিক দল হয়েছে, আমরা সেটা নানানভাবে প্রমাণ পেয়েছি। তো এই ট্র্যাপে বিএনপি পা দিচ্ছে না, সেটাও কিন্তু তাদের জন্য একটা দূরদর্শী সিদ্ধান্ত, আমি বলবো কঠিন সিদ্ধান্ত। তো আমরা চাইব, সরকার যদি ফেলে দিতে চায়, সরকার একদিনের মধ্যে ফেলে দিতে পারে, এটার মধ্যে তো কোনো সন্দেহ নাই। সেই শক্তি তাদের আছে তৃণমূল পর্যায়ে, যেহেতু বৃহত্তম রাজনৈতিক দল। কিন্তু নৈরাজ্য, বিশৃঙ্খলা কেউ চাচ্ছে না। সবাই চাচ্ছে যে একটা নির্বাচন হোক, একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক অভিযাত্রায় আমরা নির্বাচিত সরকারের কাছে দিয়ে আমরা এই ক্রান্তিকালটা আমরা পার হই। তো সেটার দিকে সবার নজর, এবং সবাইকে সেখানে দায়িত্বশীল আচরণ করতে হবে, যেটার অভাব আমরা দেখতে পাচ্ছি। আপনি যেটা আপনার আলোচনার মধ্যেই তুলেছিলেন যে 14 মাসে বিচার বহির্ভূত 40 হত্যা, এবং একই সাথে রাজনৈতিক সামাজিক সংঘাতে 13 মাসে নিহত 160। আবার যদি অন্য একটু আলোচনা দেখি, গাইবান্ধায় 10 মাসে 94 ধর্ষণ মামলা। তাহলে এই যে একটা পরিবেশ তৈরি হলো, সেই পরিবেশে বিচার বহির্ভূত 40 হত্যা যদি হয়, সেইটা তো আমরা আশা করতে পারি না। সেটা তো আমরা আগের জামানার কথা চিন্তা করি। চিত্র তো ভয়ঙ্কর চিত্র আসলে, তাই না? একটা সামগ্রিকভাবে কিন্তু একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, ললেসনেস তৈরি হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি আমরা দেখতে পাচ্ছি। সেটা কোনোভাবেই কাম্য না আসলে। সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, এবং সরকার সেটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সেটার দিকে নজরটা কম দিয়েছে বলে আমার মনে হয়। না হলে 1 বছরেরও বেশি সময় তারা কাটিয়েছে, এর মধ্যে কিন্তু এতগুলি ঘটনা, এতগুলি বিপর্যয় এটা ঘটার কথা নয়। সেটার দিকে তাদের নজরটা দেওয়া দরকার ছিল। তারা আছে প্লাস্টিক, পলিথিন কিভাবে, যেগুলি তাদের কাজ নয়, সেগুলি বড় ধরনের, আপনি নেপালেও যে পরিবর্তন হয়েছে, তারাও কিন্তু বড় ধরনের সংস্কারে যাচ্ছে নির্বাচনের দিকে। হ্যাঁ, তাদের লক্ষ্য হওয়া উচিত, এবং 1 বছরের মধ্যেই আরও আগেই নির্বাচনটা করা সম্ভব ছিল যদি তাদের সদিচ্ছা, আন্তরিকতা থাকতো। এই প্রশ্নগুলি এখন উঠছে, ওঠাটা সঙ্গত এবং যৌক্তিক। এটাকে তারা ব্যাখ্যা করবে কিভাবে, তাই না? আপনি দেখেন প্রবাসী আমাদের রেমিটেন্স যোদ্ধারা যেই মানে মাথার ঘাম পায়ে ফেলে যেই রকম অর্থনীতিটাকে একটা ভিত্তির উপরে দাঁড় করিয়ে রেখেছে, না হলে তো দুর্ভিক্ষ লেগে যেত। রিজার্ভ কিন্তু শূন্যের কোঠায় প্রায় চলে এসেছিল, ফোকলা করে ফেলেছে, সম্পদ পাচার করে, সব কিছু করে। তো সেইটা থেকে তো রক্ষা পেয়েছে সরকার, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলিকে আস্থায় নেওয়া যেই কাজটা করেছিল, সেটা শেষ দিকে এসে একটা এটা কলঙ্ক লিপ্ত হয়েছে, কালিমা লিপ্ত হয়েছে, যেটা বিশ্বাসঘাতকতা করেছে, যে অভিযোগটা করা হচ্ছে, তো তাদের তথ্য প্রমাণও আছে। তো এগুলি খুবই দুঃখজনক, অনভিপ্রেত এবং অগ্রহণযোগ্য। এটা আমরা চাই না যে অন্তর্বর্তী সরকার একটা কলঙ্ক নিয়ে বিদায় নিক। এই যে আপনি কলঙ্ক নিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকারের যে আশঙ্কাটা আমরা করি না, এটা আমরা চাই সসম্মান নেই তারা একটা, তার কারণ জাতির প্রয়োজনে তো তারা তাদের দায়িত্বটা নিয়েছিল। এইখানে এই যে আলোচনাগুলো এখন হয়, যেটা আমরা মনে করি না এই আলোচনাগুলো হওয়া খুব জরুরি, যেমন
খুলনায় বেপরোয়া হুমা বাহিনী, আবার পদ্মার চরে কাকনের রাজত্ব। তাই হুমা বাহিনীর, কাকনের রাজত্ব, এই সব রাজত্ব যদি এখনো একটা মানে নিরপেক্ষ সরকারের অধীনে যদি এই জায়গায় থাকে, তাহলে তো আসার জায়গাটা কোন জায়গা তৈরি হয়? সেটা তো দুঃখজনক, খুবই দুঃখজনক। এগুলি আপনি কিশোর গ্যাং আছে, নানান জায়গায় হত্যা বেড়ে চলেছে, ধর্ষণ বেড়ে চলেছে, সব দিকে নৈরাজ্য, চাঁদাবাজি সীমাহীন পর্যায়ে চলে গেছে। যেখানে 10 টাকা চাঁদা দিতে হতো এখন 50 টাকা দিতে হয়। তাহলে পরিবর্তনটা কিভাবে হলো? এখানে রাজনৈতিক দলগুলিরও আমি দায়িত্ব আছে বলে আমি মনে করি, শুধু সরকারকে দোষারোপ করলে হবে না। তারাও কিন্তু সেদিকে নজর দিচ্ছে না। আমরা চাইবো যে তাদের ম্যানিফেস্টোতে দৃঢ়তার সঙ্গে তারা সেটা উল্লেখ করবে কিভাবে তারা দেশটা চালাবে, সেই অনুযায়ী মানুষ ভোট দেবে। এবং এটা এমন ব্যবস্থা থাকা উচিত যে 1-2 বছরের মধ্যে রিভিউ করার একটা ব্যবস্থা থাকবে। 5 বছর সময় দেওয়া যাবে না। কেউ যদি স্বৈরাচারী হয়ে ওঠে, আমরা দেখছি যে ডাকসুর নেতৃত্বও কিন্তু সেরকম মানে তাদের স্বৈরাচারী মনোবৃত্তির পরিচয় দিচ্ছে, এবং এটা খুবই দুঃখজনক। এবং ডাকসুর আপনি প্রসঙ্গ তুললেন, আমি ডাকসুর একজন নির্বাচিত নেতার ভিডিও দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, তো এখন অনেক কিছুই দেখা যায়। তো উনি যেভাবে আরেকজনকে শাসাচ্ছেন, মানে অর্ডারের মতো করে বলছেন, তখন আমার কাছে অতীতটা ভেসে উঠলো। আমরা তো আমি ডাকসুর অনেক নেতৃবৃন্দকে দেখেছি, আমরা ভোটও দিয়েছি এবং সেই নেতাদেরও আমাদের দেখা আছে। তখন আমার কাছে মনে হলো যে সময়টা কি এতটাই পাল্টালো? এটা অধপতন হয়েছে, অবশ্যই অধপতন হয়েছে, এটা কেউ আশা করে না। তো আমি যেটা বলছিলাম যে নির্বাচিত সরকারের যে 1 বছরের মধ্যে একটা রিভিউর এরকম একটা সিস্টেম থাকা উচিত। কেউ যদি বেলাইনে চলে যায়, বলগাহীন অত্যাচার করে এবং লুটপাট করে, সন্ত্রাস করে, তো তাকে রিভিউ করে তাকে সেটার সিস্টেম একটা করা দরকার যে তাকে সেখানেই সাইজ করা যায়। 5 বছর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নাই। এরকম একটা ব্যবস্থা জবাবদিহিতার, কঠিন জবাবদিহিতার মধ্যে আনতে হবে, তাই না? আপনার কি মনে হয় না, যেমন ধরেন নাম নাই বলি, কোনো রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের ব্যাপারে যে ধরনের মন্তব্য বা বক্তব্য দিচ্ছে, মানে এইটা কি খুব শোভন? মানে বিরুদ্ধেও কেউ যেটা অসত্য এবং মানে অনেকে সেরকম সত্যের ঠিকাদারি নিয়ে মানে হ্যাঁ বলে এসেছিল, হ্যাঁ বলেই কি হবে, এই ধরনের নানা ধরনের বক্তব্য, নানান ধরনের, এগুলি অশোভন এবং শিষ্টাচার বহির্ভূত। আমরা চাই একটা সুস্থতা রাজনীতির ক্ষেত্রে, যেটা আমরা দেখেছি অতীতে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য স্তরে স্তরে নিজস্ব অনুগত বসংবদ বাহিনী, পেটোয়া বাহিনী তৈরি করা, সেটার কুফল আমরা এখনো ভোগ করছি, আরও অনেক দিন ভোগ করতে হবে। আপনি একটা শিরোনাম পড়লেন যে যোগ্য ডিসি পাওয়া যাচ্ছে, কারণ এত মজ্জাগতভাবে এত দুর্নীতিগ্রস্ত হয়েছে ক্ষমতায় থাকার জন্যে, লোভে। আপনার সুশীল সমাজও কিন্তু বিক্রয় হয়ে গেছে, আত্মা বিক্রয় করে দিয়েছে তাদেরকে। আমরা সেরকম বুদ্ধিজীবী কই? আমরা এখন একজন আহমদ রফিক কোথায় পাবো, একজন বদরুদ্দিন উমর কোথায় পাবো আমরা, তাই না? আমরা কিন্তু নানানভাবে দিনহীন হয়ে গেছি। আপনি প্রসঙ্গটা যেহেতু তুললেন, এই জায়গায় ডিসিরাই হন রিটার্নিং কর্মকর্তা, কোনো আসনে নির্বাচনের সব দায়িত্ব থাকে রিটার্নিং কর্মকর্তার। সমস্যা কোথায় বলেছে, এখন যারা ডিসি হওয়ার যোগ্য তাদের বেশিরভাগ 2018 সালের সহকারী রিটার্নিং কর্মকর্তা ছিলেন। তো তারা সেইভাবে অভ্যস্ত। আসলে আপনি এখন ফ্রেশ তো আপনি পাবেন না, ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে, হ্যাঁ, মানে লোম বাঁচতে বাঁচতে কম্বল উজাড় হয়ে যাবে। তো এর মধ্যেই চেষ্টা করতে হবে যতটা সম্ভব। হ্যাঁ, আপনার মানে ফ্রেশ এবং ফেয়ার ইলেকশন হতে আমার মনে হয় কি কয়েকটা নির্বাচনের জন্য আমাদের প্রকৃত গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। একটা নির্বাচনেই কিন্তু আমরা সমস্ত কিছু অর্জন করে ফেলবো, এরকম আশা করাটা ঠিক না আসলে। আপনার কি মনে হয় একজন সিনিয়র সাংবাদিক হিসেবে, এই যে একটি দল মার্কা নিয়ে যে কাণ্ডটি করছেন বা যে ঘটনাটি করছেন, বা এই যে নির্বাচন কমিশন আবার নতুন করে তাদের জন্য একটা মার্কা ঠিক করলো, তারা আবার সেই জায়গাতে অনড় যে না আমরা সাপ্লাই চাই, তাহলে এই যে টাগ অফ ওয়ার, মানে এই যে একটা দ্বন্দ্বের জায়গা, এটা কি কাঙ্ক্ষিত? না, এটা কোনোভাবে কাঙ্ক্ষিত না, এটা অনভিপ্রেত। এবং এটা একটা মানে তারা এটাও বলেছে যে আমাদেরকে বাচ্চাদের দল মনে করেছে, এই জন্য কলি দিয়েছে তারা বলেছে। কিন্তু আবার ইলেকশন কমিশন বলেছে তারা এটা আবার চেঞ্জও করতে পারে। তো আমার মনে হয় একটা সুস্পষ্ট এরকম মানে লুকোচুরি না করে স্পেসিফিক একেবারে যার যার অবস্থানগুলি ক্লিয়ার করা দরকার, এবং এইসব দ্বন্দ্ব ছোটোখাটো মানে তুচ্ছই বলবো আমি, সেগুলি দূর করা দরকার। তাহলে একটা স্বচ্ছ পরিবেশ এবং একটা লেভেল প্লেইং ফিল্ড যাতে তৈরি হয়। এনসিপি তো এখনও নিবন্ধনই পায় নাই সত্যিকার অর্থে যদি আমি বলি, তাই না? নিবন্ধনই পায়নি। তো এখন মার্কা দিয়েই বা কী হবে? তাদের মানুষ তো শুধু মার্কা বিচার করবে না। এইবারের নির্বাচন তো ভিন্ন, আগের মতো আমি দামি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, রাতের ভোট তো এবার হবে না। সত্যিকার অর্থে সেই নির্বাচন মানুষ তো যাচাই বাছাই করবে, যেহেতু প্রার্থীকে তারা চেনে,
তাদের অতীত জানে, তাদের ভবিষ্যৎ কি হতে পারে অনুমান করতে পারে। সেই কারণে তারা এগুলি বিচার বিবেচনার মধ্যে নেবে, বিশ্লেষণ করবে, পর্যালোচনা করবে, তারপরে ভোটটা দেবে। শুধু শাপলা মার্কা হইলেই যে একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে, এটা কি কোনো গ্যারান্টি আছে বলেন? তো আমরা অপেক্ষা করি নির্বাচনটা হোক, তারপরে দেখি কার শক্তি কতখানি। ঘরের মাঠে যখন ক্রিকেট খেলা হয় প্রত্যেকটি দেশে, তারা নিজের একটা অ্যাডভান্টেজ পায় আর কি, এবং অ্যাডভান্টেজও নেয়। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-20-তে বাংলাদেশের টি-20 খেলা আমরা যেটা দেখলাম, তাতে তো মনে হলো ওয়েস্ট ইন্ডিজই তাদের ঘরের মাটিতে খেলছে। এটা কেন? এটা আমাদের এত হতাশার কারণ কোনো ধারাবাহিকতা নাই। এই জন্য মানে নারী ক্রিকেটের উপরে আমার মনে হয় বেশি জোর দিতে হবে। এবং এটা কেন হচ্ছে, এটার মধ্যে কি বলা হতো যে রাজনীতি আছে ক্রিকেটের মধ্যে, তো সেগুলি দূর করতে পারছে না কেন, তাই না? সেগুলি কিন্তু মানে সিরিয়াসলি পর্যালোচনা করা দরকার, বিশ্লেষণ করা দরকার, একটা মানে সঠিক দিক নির্দেশনার দিকে দিয়ে আসলে ক্রিকেটকে, সেই ব্যবস্থাপনাকে, সাংগঠনিক ভিত্তিকে মানে দূরদর্শিতার একটা পরিচয় দিয়ে আমরা একটা সেইভাবে এগিয়ে যেতে চাই। আমরা আর কতকাল অপেক্ষা করব? আমরা টেস্ট মর্যাদা পেয়েছি কত বছর হয়ে গেল, 26 বছরের বেশি। তো আমরা কতখানি এগিয়েছি আসলে? আমরা তো এগিয়েছি, আমরা এগিয়েছি কি, আমরা একটু আগাই ফট করে আর ধপ করে পিছনে পড়ে যাই। ওইটার আগানোর জন্য আবার অনেক বছর অপেক্ষা করতে হয়। খুবই আনপ্রেডিক্টেবল দল আসলে, কোনো ধারাবাহিকতা নাই, পরম্পরা নাই। আফগানিস্তানের সাথে খেলার চিত্রটা আপনি দেখেন, আমরা ওয়ানডেতে হেরে গেলাম। ওয়ানডে আমাদের কিন্তু খুব শক্তিশালী সাহস ছিল, কিন্তু আমরা টি-20-তে আবার জিতলাম। আবার বিপরীত চিত্র হলো ওয়েস্ট ইন্ডিজের সাথে একই রকম বিপরীত চিত্র হয়ে গেল, যে আমরা ওয়ানডেতে জিতলাম কিন্তু টি-20-তে এসে আবার। আফগানিস্তান তো একটা দরিদ্র দেশ, যুদ্ধ বিধ্বস্ত দেশ, তার মধ্যেও তারা কতখানি অগ্রগতি অর্জন করেছে, তাই না? আমরা সেই তুলনায় কিন্তু সুযোগ সুবিধাও বেশি, আমরা কিন্তু সেই তুলনায় আমরা কাঙ্ক্ষিত প্রত্যাশিত মানে লক্ষ্যটা আমরা এখনো অর্জন করতে পারি নাই। সেটা দুঃখজনক। এটা যত তাড়াতাড়ি হবে, এটার জন্য মানে যারা নেতৃত্বে আছেন তাদেরকে বুঝতে হবে, তাদেরকে ঢেলে সাজাতে হবে, নতুন করে চিন্তা করতে হবে, সমস্যাগুলি কোথায় চিহ্নিত করতে হবে এবং সেগুলি সংকটটা উত্তরণের জন্য উদ্যোগ নিতে হবে, বাস্তব এবং মানে সময় উপযোগী উদ্যোগটা নিতে হবে। টাকা পয়সার তো সমস্যা না, কিন্তু সমস্যা হচ্ছে আসলে ধারাবাহিকতার সমস্যা, হচ্ছে নেতৃত্বের সমস্যা, হচ্ছে সাংগঠনিক কাঠামোর। এর আগেও আপনাকে এই প্রশ্ন আমি করেছিলাম। প্রেস ক্লাবের সামনে তো অনেক ধরনের রাজনৈতিক মতাদর্শের মানুষের সমাবেশ হয়। 10 জনও দাঁড়িয়ে কথা বলে, 50 জন, 100 জন, 500 জন, 1000 জনও দাঁড়িয়ে কথা বলে। তো গত কয়েকদিন ধরে শিক্ষকদের রাজনীতি, আমরা তাদের আন্দোলন দেখছি ইবতেদায়ী মাদ্রাসা। এর আগে বেসরকারি শিক্ষকদের আন্দোলন হলো এবং তারা মোটামুটি একটা সন্তোষজনক জায়গায় পেয়ে। তো এখন কি সবাই এইটা মনে করছে যে যেহেতু অন্যরা আন্দোলন করে পায়, তাহলে আমি আন্দোলন করতে দোষ কি? তাহলে সেটাই কি হচ্ছে নাকি? নজিরবিহীন আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু এই সরকার সময় পার করছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। মধ্যরাতের যে আন্দোলনগুলি আমরা দেখেছি, সরকার মেনে নেয় শেষ পর্যন্ত, কিন্তু পানিটা ঘোলা করে মেনে নেয়। তো সেটা আলাপ আলোচনা করা যেতে পারে, তাই না? কেন সাউন্ড গ্রেনেড মারতে হবে এই শিক্ষকদেরকে? কেন এত ঘেরাও, এত রাজপথ বন্ধ, তারপরে জিম্মি, সাধারণ মানুষকে জিম্মি করে? আসলে এগুলি তো কোনোভাবেই কাঙ্ক্ষিত না, কোনোভাবেই প্রত্যাশিত না। সেগুলির রাস্তা বের করা দরকার। শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু যৌক্তিক দাবিগুলি মেনে নেওয়া দরকার। সময় থাকতে মেনে নেওয়া উচিত। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। এখন আপনি দেখেন 21 বইমেলা নিয়েও বিতর্ক। এই প্রশ্নগুলি তুলতাম, আপনি যেহেতু তুললেন, আমি এই যে 21 বইমেলার ভবিষ্যৎ কি হবে? 21 বইমেলা তো আমার মনে হয় রমজান মাসেই পড়েছে, তাতে রমজান মাসেই হওয়া দরকার। হয়েছে। আপনি রমজান মাসে অফিস আদালত বন্ধ রাখছেন না, নিশ্চয়ই। আপনি একটা সৃজনশীল সেই যে খাত, সেটা ধ্বংস হয়ে গেছে। আপনি সেখানে প্রণোদনা দিচ্ছেন না, আপনি গার্মেন্টসে দিচ্ছেন, কিন্তু মানুষের মননের যে জায়গা, জ্ঞানের যে জায়গা, সৃষ্টিশীলতার যে জায়গা, সেই জায়গাটাকে আপনি কিন্তু নারী করছেন না, হ্যাঁ, লালন করছেন না, বিকশিত হতে দিচ্ছেন না। তো সেটাকে এত অবহেলা করছেন, এত তাচ্ছিল্য করছেন, সেটাতে তো আপনার মানসিক দৈন্য বেড়ে যাচ্ছে। আপনি শুধু তো ভোগবিলাসের জীবন হলে, আর মানুষের চিত্তবৃত্তি, মানসিক যে ক্ষুধা, সেই মননশীলতার যে জায়গা, সেটা চর্চাটার জায়গা তো তৈরি করতে, পৃষ্ঠপোষকতা দিতে হবে। আপনার সেটা চিন্তাই করছেন না। তো এটা তো খুবই দুঃখজনক। এটা হওয়া দরকার। এবং সারা বছর প্রকাশকরা অপেক্ষা করে থাকেন এই বইমেলাটার জন্য। মানুষ এই সময় কিছু বই কিনে, সারা বছর আর কোনো যোগাযোগ। এখন তো আরও সংকট হয়েছে, মোবাইল ডিভাইস এসে যাওয়ার পরে বই বিমুখ হয়ে গেছে পুরা নতুন জেনারেশন। আমরা সেটা আমাদের নতুন জেনারেশনকে বইয়ের দিকে আনতে পারছি না। অথচ বই হলো অবিকল্প একটা জ্ঞানের ভাণ্ডার এবং অতীতের সঙ্গে বর্তমানের, ভবিষ্যতের সেতুবন্ধন। তো সেটা কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না, ফলে আমরা মানসিকভাবে দরিদ্র হয়ে যাচ্ছি দিনকে দিন।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম 21শে বইমেলা, সবই চললো, সবই চলবে, বইমেলাটা কি হবে সেটা কিন্তু এখনো অনিশ্চিত। এ ব্যাপারে একটি সিদ্ধান্ত আগেই হওয়া জরুরি। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবারও কথা হবে। খোদা হাফেজ।